ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ৯০ বছরের ইতিহাস, আজ আমরা তা নিয়ে আলোচনা করব। তবে শুধু সাল তারিখের হিসেব নয়, হুম। বরং একটা মূল প্রশ্নকে আমরা ব্যবচ্ছেদ করতে চাই। আমাদের কাছে যে সূত্রগুলো আছে তার গভীরে গিয়ে আমরা বোঝার চেষ্টা করব, ভারতের স্বাধীনতা কি শুধুই গান্ধীজির অহিংসার পথে এসেছিল? নাকি সশস্ত্র বিপ্লবীদের রক্তক্ষয়ী সংগ্রামও সমানভাবে জরুরি ছিল? ঠিক তাই। এই দুটো ধারা কি একে অপরের বিরোধী ছিল, নাকি একে অপরের পরিপূরক? চলুন এ বিতর্কের গভীরে গিয়ে উত্তর খোঁজা যাক। দারুণ একটা প্রশ্ন। কারণ ইতিহাসটা তো ঠিক সাদা-কালো নয়। আমরা দেখব এই দুটো পথ কখনো পাশাপাশি চলেছে, কখনো একে অপরের সঙ্গে সংঘাত বাঁধিয়েছে। আবার কখনো দুটো পথের চাপেই ব্রিটিশরা কোণঠাসা হয়ে পড়েছে। একদম। এই জটিল রসায়নটাই আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। তাহলে শুরু করা যাক ১৮৫৭ সাল দিয়ে। এখানে তো অহিংসার কোনো প্রশ্নই ছিল না, পুরোটাই ছিল সশস্ত্র বিদ্রোহ। অবশ্যই। ব্রিটিশরা একে সিপাহী বিদ্রোহ বললেও সাভারকারের মতো অনেকেই একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হল, এনফিল্ড রাইফেলের কার্তুজের ঘটনাটা তো ছিল একটা স্ফুলিঙ্গ মাত্র। এর পেছনের আসল বারুদটা কি ছিল? খুব ভালো পয়েন্ট। ওই কার্তুজের ঘটনাটা ছিল আগুনে ঘি ঢালার মতো। হুম। আসল কারণগুলো অনেক গভীরে ছিল। হুম। রাজনৈতিকভাবে দেখলে লর্ড ডালহাউজির সত্ত্ববিলোপ নীতি একটা বিরাট কারণ। আচ্ছা, যার মাধ্যমে ঝাঁসি বা সাতারার মতো রাজ্য দখল করা হয়েছে। হ্যাঁ, এই রাজ্যগুলোকে অন্যায়ভাবে দখল করাটা রাজপরিবারগুলোকে ক্ষুব্ধ করেছিল। হুম। আর সাধারণ মানুষের কাছেও মানে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, ভালেই তার ক্ষমতা সীমিত ছিল, একটা প্রতীকের মতো ছিলেন। আর অর্থনৈতিক দিকটা, কারণ দিনের শেষে তো সাধারণ সিপাহী বা কৃষকের কাছে পেটের জ্বালাটাই সবচেয়ে বড়। একদম। অর্থনৈতিক শোষণ ছিল চরমে। কৃষকদের ওপর বিশাল করের বোঝা, আর ব্রিটিশ নীতির ফলে ভারতের যে ঐতিহ্যবাহী কুটির শিল্প, সেটা পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। ব্রিটিশরা সতীদাহ প্রথার মতো কিছু সংস্কার এনেছিল ঠিকই, কিন্তু কিন্তু তৎকালীন রক্ষণশীল সমাজ এগুলোকে নিজেদের ধর্ম ও সংস্কৃতির ওপর আক্রমণ হিসেবে দেখেছিল। একদম এই সব ক্ষোভ একসাথে জমেছিল। তাহলে মঙ্গল পাণ্ডের বিদ্রোহ ছিল সেই জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। কানপুরে নানা সাহেব, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, বিহারে কুনওয়ার সিং, এরা বীরের মতো লড়েছিলেন। কিন্তু এত বড় একটা বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলো কেন? ব্যর্থতার প্রধান কারণ ছিল সমন্বয়ের অভাব। কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না, সবাই নিজের নিজের এলাকায় লড়ছিল। আচ্ছা। তার উপর শিক্ষিত বাঙালি সমাজ বা ধরুন দক্ষিণ ভারত, এরা এই বিদ্রোহ থেকে নিজেদের পুরোপুরি সরিয়ে রেখেছিল। কিন্তু এই ব্যর্থতা থেকে পরের প্রজন্ম স্বাধীনতা সংগ্রামীরা কি শিখল? দুটো বড় শিক্ষা পাওয়া গেল। এক, ভারতীয়রা বুঝল যে বিচ্ছিন্ন অসংগঠিত হিংসা দিয়ে ব্রিটিশদের হারানো যাবে না, একটা সর্বভারতীয় প্ল্যাটফর্ম দরকার। আর দুই, আর দুই, ব্রিটিশরাও বুঝল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আর ভারতকে ছেড়ে রাখা নিরাপদ নয়। এর ফলেই ১৮৫৮ সালে ভারত সরাসরি ব্রিটিশ রাজমুকুটের অধীনে চলে আসে। শাসনের ধরনটাই বদলে গেল। তাহলে ১৮৫৭ হিংসাত্মক বিদ্রোহের ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবেই জন্ম নিল একটা অহিংস সাংবিধানিক মঞ্চ, ভারতীয় জাতীয় কংগ্রেস। এটা তো বেশ ইন্টারেস্টিং একটা কানেকশন। ঠিক তাই। অ্যালেন অক্টেভিও হিউম নামের একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিলিয়ানের উদ্যোগে ১৮৮৫ সালে কংগ্রেসের জন্ম হল। প্রথম ২০ বছর ১৯০৫ সাল পর্যন্ত কংগ্রেস ছিল নরমপন্থীদের নিয়ন্ত্রণে। দাদাভাই নৌরোজি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জির মতো নেতারা ব্রিটিশ বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতেন। আর তাদের পদ্ধতি ছিল আবেদন নিবেদন করা, যেটাকে তাদের সমালোচকরা ব্যঙ্গ করে বলতেন রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। হ্যাঁ, ঠিক। বোঝাই যাচ্ছে এই ধৈর্যশীল রাজনীতি বেশিদিন চলার কথা নয়। কখন পরিস্থিতি বদলতে শুরু করলো? পরিস্থিতি বদলানোর পেছনে দুটো কারণ ছিল। এক, তরুণ প্রজন্ম এই আবেদন নিবেদনের রাজনীতিতে হতাশ হয়ে পড়ছিল। বালগঙ্গাধর তিলকের মতো নেতারা বলছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার। আর দ্বিতীয় কারণটা নিশ্চয়ই বঙ্গভঙ্গ। একদম। সবচেয়ে বড় কারণ ছিল লর্ড কার্জনের একটা সিদ্ধান্ত, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ। ব্রিটিশরা যুক্তি দিল প্রশাসনিক সুবিধার জন্য, কিন্তু আসল উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদকে দুর্বল করা আর হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা।
আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই তো স্বদেশী আন্দোলন শুরু হলো, যা ছিল মূলত অহিংস। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে আকর্ষণীয় লাগে তা হলো এই অহিংস আন্দোলনের গর্ভ থেকেই বাংলার সশস্ত্র বিপ্লবী দলগুলোর জন্ম হতে শুরু করলো। একেবারে। অর্থাৎ একই সময়ে দুটো পথই শক্তিশালী হচ্ছিল। স্বদেশী আন্দোলন গণ আন্দোলনের শক্তি দেখিয়েছিল, প্রথমবারের মতো নারীরাও রাস্তায় নেমেছিল। কিন্তু এর সীমাবদ্ধতাও অনেককে হতাশ করে। ঠিক, তাদের মনে হয়েছিল শুধু বয়কট করে স্বাধীনতা আসবে না, ইংরেজদেরকে বোমা বন্দুকের ভাষাতেই জবাব দিতে হবে। এইভাবেই অহিংসা আর সশস্ত্র বিপ্লবের দুটো ধারা পাশাপাশি চলতে শুরু করে। এই প্রেক্ষাপটে ভারতের রাজনীতিতে এন্ট্রি নিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহের সফল প্রয়োগ করে এসেছেন। ভারতে ফিরে তার প্রথম পদক্ষেপগুলো কি ছিল? না, তিনি কিন্তু শুরুতেই সর্বভারতীয় স্তরে কাজ শুরু করেন, আর এটাই ছিল তার কৌশলের বিশেষত্ব। আচ্ছা। ১৯১৫ সালে ভারতে ফিরে তিনি তার রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলের পরামর্শে ১ বছর ধরে সারা দেশ ঘোরেন। তিনি প্রথমে ৩টে আঞ্চলিক সমস্যা নিয়ে কাজ করেন। চম্পারণ, আমেদাবাদ আর খেরা সত্যাগ্রহ। একদম। ১৯১৭ চম্পারণ আর ১৯১৮ আমেদাবাদ মিল ধর্মঘট ও খেরা সত্যাগ্রহ, এই ৩টে পাইলট প্রজেক্টের সাফল্য তাকে সাধারণ মানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠা করে দেয়। তাহলে এই আঞ্চলিক সাফল্যগুলোর মাধ্যমে গান্ধীজি একজন জাতীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন। কিন্তু কোন ঘটনা তাকে একজন রাজনৈতিক নেতার স্তর থেকে গণ আন্দোলনের একছত্র অধিনায়কে পরিণত করল? এখানেই আমরা চলে আসছি ১৯১৯ সালে। ইতিহাসের সেই কালো বছরে। হ্যাঁ, ১৯১৯ সালটা ছিল একটা টার্নিং পয়েন্ট। প্রথমে এলো রাওলাট অ্যাক্ট, এক কালা কানুন। যা পুলিশকে বিনা বিচারে যে কাউকে গ্রেফতার করার অধিকার দিল। ঠিক। এর প্রতিবাদে যখন অমৃতসরের জালিয়ানাওয়ালাবাগে একটা শান্তিপূর্ণ সমাবেশ চলছিল, তখন জেনারেল ডায়ার নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন। এই নৃশংস হত্যাকাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেন। হ্যাঁ, এই চরম ব্রিটিশ হিংসার জবাবে গান্ধীজির প্রতিক্রিয়া কি ছিল? এই ঘটনা কি বিপ্লবীদের যুক্তিকে আরও শক্তিশালী করে তুলল না, যারা বলতো অহিংসা দিয়ে কিছু হবে না? অবশ্যই, বিপ্লবীদের কাছে এটা একটা প্রমাণ ছিল যে ব্রিটিশরা কতটা নির্মম হতে পারে। কিন্তু গান্ধীজি হিংসার জবাবে আরও বড় অহিংস আন্দোলনের ডাক দিলেন, খিলাফত আন্দোলনের সাথে অসহযোগ আন্দোলনকে জুড়ে দিয়ে। একদম। উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম ঐক্যকে ভিত্তি করে ব্রিটিশদের বিরুদ্ধে এক সর্বভারতীয় গণ আন্দোলন গড়ে তোলা। এবং সেই আন্দোলন অভূতপূর্ব সাফল্যও পেয়েছিল। কিন্তু এর পরেই এলো সেই বিতর্কিত সিদ্ধান্ত ১৯২২ সালে চৌরি চৌরার একটা হিংসাত্মক ঘটনার জন্য। উনি পুরো আন্দোলনটাই প্রত্যাহার করে নিলেন। হ্যাঁ, সূত্রগুলো বলছে জওহরলাল নেহেরু থেকে সুভাষচন্দ্র বসু প্রায় সবাই এই সিদ্ধান্তে হতাশ হয়েছিলেন। গান্ধীজির এই পদক্ষেপ কি একটা হিমালয়ান ব্লান্ডার ছিল? এটাই সেই কোটি টাকার প্রশ্ন। দেখুন, গান্ধীজির দৃষ্টিকোণ থেকে দেখলে তার কাছে অহিংসা ছিল একটা আপোষহীন আদর্শ। ২২ জন পুলিশকে পুড়িয়ে মারার ঘটনা তার কাছে প্রমাণ ছিল যে দেশ এখনো অহিংসার জন্য প্রস্তুত নয়। ঠিক, তাই তিনি আন্দোলন থামিয়ে দেন। কিন্তু আপনার কথা ঠিক, এর ফলে একটা বিশাল শূন্যতা তৈরি হয়। কংগ্রেসের মধ্যেই চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু স্বরাজ পার্টি তৈরি করেন, আর বাইরে বাইরে এই হতাশা থেকেই ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদের মতো বিপ্লবীরা আরও সক্রিয় হয়ে ওঠেন। এক অর্থে গান্ধীজির অহিংসার পথ সাময়িকভাবে থেমে যাওয়ায় বিপ্লবীদের পথটা আরও চওড়া হয়ে গেল। উত্তর ভারতে ভগৎ সিংয়ের HSRA আর বাংলায় মাস্টারদা সূর্য সেনের কার্যকলাপ তো এই সময়েই তুঙ্গে ওঠে। একদম। ভগৎ সিংয়ের দল কাকরি ট্রেন ডাকাতি বা সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটিয়ে ব্রিটিশদের ঘুম কেড়ে নিয়েছিল। তার ইনকেলাব জিন্দাবাদ স্লোগান তরুণদের কাছে স্বাধীনতার এক নতুন মানে নিয়ে আসে। আর বাংলায় ১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। ওটা তো ছিল এক অবিশ্বাস্য দুঃসাহসিক অভিযান। প্রীতিলতা ওয়াদ্দেদার বা কল্পনা দত্তের মতো নারীদের অংশগ্রহণ প্রমাণ করে যে বিপ্লবের আগুন কতটা ছড়িয়ে পড়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ট্র্যাক পরিষ্কারভাবে চলছে। একদিকে গান্ধীজি কারাগার থেকে বেরিয়ে আবার গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে বিপ্লবীরা সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী। আর এই সময়ে তো সাইমন কমিশনের আগমন নিয়ে সারা দেশ উত্তাল হয় ১৯২৭ সালে। আচ্ছা, যাতে একজনও ভারতীয় সদস্য ছিল না। হ্যাঁ, দেশ জুড়ে সাইমন গো ব্যাক স্লোগান উঠল।
এই আন্দোলনের সময় লাঠি চার্জে লালা লাজপত রায় মারা যান। এই ঘটনার পর 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে প্রথমবার পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি তোলা হয়। ঠিক, এটা ছিল একটা বিরাট পদক্ষেপ। আর এই পূর্ণ স্বরাজের দাবিকে বাস্তবে রূপ দিতে গান্ধীজি তার সবচেয়ে বিখ্যাত অহিংস অভিযানটি শুরু করলেন, ডান্ডি অভিযান। এটা তো এক অর্থে পুরোটাই রাজনৈতিক থিয়েটার, কিন্তু কি অসাধারণ তার প্রভাব! অবিশ্বাস্য। 12ই মার্চ 1930 গান্ধীজি সামান্য লবণকে প্রতিবাদের প্রতীক হিসেবে বেছে নিলেন, যা প্রত্যেক গরিব ভারতবাসীর জীবনের সঙ্গে জড়িত। সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত তার পদযাত্রা সারা বিশ্বের নজর কেড়ে নিল। এভাবেই শুরু হলো আইন অমান্য আন্দোলন। এরপর এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা পুরো খেলার নিয়মই বদলে দিল। ব্রিটিশরা যুদ্ধে ব্যস্ত, আর ভারতের স্বাধীনতার দাবি আরও জোরালো হচ্ছে। ক্রিপস মিশনের ব্যর্থতার পর 1942 সালে গান্ধীজি তার জীবনের শেষ এবং সবচেয়ে বড় আন্দোলনের ডাক দিলেন, ভারত ছাড়ো। তার স্লোগান ছিল করেঙ্গে ইয়া মারেঙ্গে। এই আন্দোলনটা আগেরগুলোর থেকে কিভাবে আলাদা ছিল? এটা অনেক দিক থেকেই আলাদা ছিল। প্রথমত, 8ই আগস্ট আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ব্রিটিশরা গান্ধীজি সহ সব বড় নেতাদের গ্রেফতার করে ফেলে। ফলে এটা একটা নেতাশূন্য, স্বতঃস্ফূর্ত গণবিদ্রোহে পরিণত হয়। একদম। দ্বিতীয়ত, অহিংসার কথা বলা হলেও দেশের অনেক জায়গায় রেললাইন উপড়ে ফেলা বা সরকারি সম্পত্তি ধ্বংস করার মতো হিংসাত্মক ঘটনা ঘটে। মেদিনীপুরের তমলুকে মাতঙ্গিনী হাজরার আত্মত্যাগ বা বালিয়ায় চিতুপাণ্ডের নেতৃত্বে সমান্তরাল সরকার গঠন, এই সব ঘটনা প্রমাণ করে যে মানুষ এবার যা থাকে কপালে মনোভাব নিয়ে নেমেছিল। ঠিক। আর যখন ভারতে ভারত ছাড়ো আন্দোলন চলছে, তখন ভারতের বাইরে সুভাষচন্দ্র বসু এক সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছেন। তিনি ব্রিটিশদের শত্রু জার্মানি আর জাপানের সাহায্য নিয়ে একটা সেনাবাহিনী তৈরি করছেন। আজাদ হিন্দ ফৌজ। এই দুটো ঘটনা কি একে অপরের উপর কোনো প্রভাব ফেলেছিল? সরাসরি হয়তো নয়, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এর অনেক প্রভাব ছিল। দেশের ভেতরে ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশ প্রশাসনকে পঙ্গু করে দিচ্ছিল, আর দেশের বাইরে সুভাষ বসুর দিল্লি চলো বা তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই স্লোগান এক নতুন উন্মাদনা তৈরি করেছিল। হ্যাঁ, আজাদ হিন্দ ফৌজ ইম্ফল কোহিমার ফ্রন্টে বীরের মতো লড়েছিল। সামরিকভাবে তারা হয়তো জেতেনি, কিন্তু তারা একটা জিনিস প্রমাণ করে দিয়েছিল। কি সেটা? তারা প্রমাণ করেছিল যে ভারতীয় সেনারাও ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে। এই ধারণাটাই ছিল ব্রিটিশদের জন্য সবচেয়ে ভয়ের। আর সেই ভয়টাই সত্যি হলো যুদ্ধের পর। একদম। 1946 সালে দিল্লির লালকেল্লায় যখন আজাদ হিন্দ ফৌজের অফিসারদের বিচার শুরু হলো, তখন সারা দেশ ফেটে পড়ল। আর তার প্রত্যক্ষ প্রভাবে বোম্বাইয়ে নৌবিদ্রোহ শুরু হলো। আর এটাই ছিল কফিনের শেষ পেরেক। একেবারে। ব্রিটিশরা এতদিন ধরে যে ভারতীয় সেনাবাহিনী আর নৌবাহিনীর ওপর ভরসা করে ভারত শাসন করছিল, তারাই যখন বিদ্রোহী হয়ে উঠল, তখন ব্রিটিশরা বুঝে গেল যে তাদের খেলা শেষ, ভারত ছাড়ার সময় হয়ে গিয়েছে। তাহলে আমাদের শুরুর প্রশ্নে যদি ফিরে আসি, কি দাঁড়ালো ব্যাপারটা? মনে হচ্ছে এটা কোনো একটা পথের জয় ছিল না। না, একেবারেই না। গান্ধীজির অহিংস আন্দোলনগুলো কোটি কোটি সাধারণ মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করেছিল এবং ব্রিটিশদের নৈতিকভাবে পরাজিত করেছিল। আর অন্যদিকে বিপ্লবীদের সশস্ত্র সংগ্রাম এবং শেষে সুভাষ বসুর আজাদ হিন্দ ফৌজের লড়াই ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিল যে ভারতে থাকার জন্য তাদের যে সামরিক মূল্য চোকাতে হবে, তা দেওয়ার ক্ষমতা তাদের আর নেই। মানে, একটা ছিল নৈতিক চাপ, অন্যটা সামরিক ও প্রশাসনিক চাপ। দুটো চাপ একসাথে পড়ায় ব্রিটিশ সাম্রাজ্যের কাঠামোটা ভেঙে পড়ে। আজকের আলোচনার শেষে একটা ভাবনা মাথায় আসছে। আচ্ছা, অহিংস আন্দোলন কি সফল হতে পারত যদি এর পটভূমিতে সশস্ত্র বিপ্লবের একটা কনস্ট্যান্ট থ্রেট না থাকত? ব্রিটিশরা কি শুধুমাত্র নৈতিক চাপের কাছেই নতি স্বীকার করত? এই ঐতিহাসিক যাত্রাপথের জটিলতা আর মহত্ব বোধহয় এখানেই লুকিয়ে আছে।